আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু, চলতি মাসে গঠনতন্ত্র প্রণয়ন। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সার্জিস আলমের আহ্বান, দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে হাসান আব্দুল্লাহর দাবি। শিক্ষা উপদেষ্টা হিসেবে আগামীকাল শপথ নেবেন অধ্যাপক ডক্টর সিআর আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। গুমের প্রতিটি ঘটনায় শেখ হাসিনার নির্দেশে বলে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য, জড়িতদের দায় বাহিনী নয় বরং ব্যক্তিগত বলে মন্তব্য। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো, চিকিৎসকরা বললেই দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে মুখোমুখি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারত। জয়ের জন্য ভারতের দরকার 265 রান। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইতালিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ভেনিস কার্নিভালের খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন করে তরুণদের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ব ইতিহাসে জুলাই গণহত্যার বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত। চলতি মাসে দলের গঠনতন্ত্র প্রণয়ন হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায় সেজন্য পুরনো প্রশাসনিক কাঠামো পরিবর্তন করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। আত্মপ্রকাশের 4 দিন পর 71-এর বীর শহীদ ও 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এনসিপি। সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। 71-এর মহান মুক্তিযুদ্ধের পরও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যাকারীদের ছাড় নয় বলেও উল্লেখ করেন তিনি। যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। এই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। 24-এ ছাত্র জনতার আত্মত্যাগে উজ্জীবিত হয়ে তরুণ তুর্কিদের দল জাতীয় নাগরিক পার্টি 71-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানান দিয়েছেন 71 সবার হৃদয়ে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রায়ের বাজার কবরস্থানে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। রাজধানীর রায়ের বাজারে অভ্যুত্থানের সময় শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট।
রাজধানীর রায়ের বাজারে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করে জাতীয় নাগরিক কমিটি। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে কবর জিয়ারত ও মোনাজাতে আসেন নাহিদ ইসলাম। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা চাই আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু যে শান্তি দিতে, এতটুকু যে আন্টিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি। এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন আপনাদের পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে। নাগরিক পার্টির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিচারের আগে কোনো নির্বাচন নয়, খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চেও দাঁড়াবে। কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ, কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর, এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে। দলটির নেতারা বলছেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি, প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন নিয়ে আসতে হবে বলে জানানো হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে তারা নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। রোববার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিচার বিএনপিও চায়, তবে বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার অজুহাত গ্রহণযোগ্য হবে না। আমি ভয় পাচ্ছি ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেই ফ্যাসিস্ট না হয়ে যাই। যারা কথাগুলো বলছে তাদের ভাবভঙ্গি, অ্যাটিটিউড, কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করে কেউ তো না করে নাই। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর সিআর আবরার। আগামীকাল তার শপথ হবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মব জাস্টিস বা চাঁদাবাজির মতো কোনো কিছুকে প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার। মোস্তাক মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে জানানো হয়, গত বছরের 8ই আগস্ট থেকে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত 22টি উপদেষ্টা পরিষদের বৈঠকে 135টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে 92টি সিদ্ধান্ত। এবারের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024 বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 25 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরএ সংঘটিত বিদ্রোহ ও 74 জন শাহাদাত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন একজন উপদেষ্টা নিয়োগের কথা। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন প্রফেসর সিআর আবরার। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে। উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। আর কোনো অরাজকতা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং, এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, যেই মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় পিএসসির মাধ্যমে ৩,৪৯৪ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ২০০৯ সাল থেকে সংঘটিত সব গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ, এর দায় কোনো বিশেষ বাহিনী নয় বলেও জানিয়েছে কমিশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরে এসব কথা জানান গুম কমিশনের প্রধান। লালা নওশিনের রিপোর্ট। শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ যেসব মানুষ গুমের শিকার হয়েছেন সেসব ঘটনায় বরাবরই এসেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নাম। এবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে গুমের সব ঘটনা সে সময়ের সরকারের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই হয়েছে। গুমের ঘটনা মোস্টলি হয়েছে as per the directive or at the behest of the highest level of the then political government. শেখ হাসিনা কি বলেছিল? ওই যে বললাম তো হাইয়েস্ট লেভেল বলতে আমি কি বুঝেন? দ্যাট গোজ উইদাউট সেইং, এটা বলার অপেক্ষা রাখে না। সরকারের হাইয়েস্ট লেভেল কে হয় বলেন আপনি? সরকারের যে প্রধান সে তো হাইয়েস্ট লেভেল। কমিশন জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা গুমের ঘটনায় জড়িত সেই ফৌজদারি অপরাধের দায় ব্যক্তির নিজের, কোনো বিশেষ বাহিনীকে দোষারোপ করার সুযোগ নেই। যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। ক্লিয়ার কথাগুলো, ওন করা ঠিক না, এটা তাদের ব্যক্তিগত দায়। অনুসন্ধানে দেশের বিভিন্ন পুলিশ লাইন্সেও গোপন বন্দিশালার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কমিশন। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। ডিসেম্বরের মধ্যে গুম সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আলোচিত সাদিক এগ্রো চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর মালিবাগ থেকে আটকের পর মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠায় সিআইডি। রিমান্ডের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ব্রিফিংয়ে জানানো হয় 133 কোটিরও বেশি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনায় জড়িত আরও 8 জনের সম্পৃক্ততার কথা জানানো হলেও সাবেক আইজি বেনজির আহমেদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট করে জানান সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম শাখার প্রধান। ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়ে মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরো 5-7 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না, সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা খুব দ্রুতই আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন বিদেশে থাকতে চাইছেন না বেগম জিয়া, চিকিৎসকরা বললে তিনি দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ক্লিনিকে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। তার চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন এখন অনেকটাই স্থিতিশীল আছেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়, কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এবং প্রতি সপ্তাহেই ওনারা
নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছে থেকে মানসিকভাবেও অনেকটা চাঙা বেগম জিয়া। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাজেট সহায়তা দরকার না হলে IMF-কে এখনই না বলে দিতেন। ব্যাংকিং খাত নিয়ে রাজধানীতে আলোচনায় তিনি বলেন, গত 6 মাসে সব মিলিয়ে চলতি হিসাব এবং আর্থিক হিসাব নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ফিরেছে। গভর্নর বলেন, রিজার্ভের পতন ঠেকানো সহ অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে কেবল রাজস্ব আয়টা ঠিক রাখা গেলে মাত্র $5.25 বিলিয়ন জন্য IMF-এর কাছে ধর্ণা দিতে হতো না। রিপোর্ট। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আয়োজনে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের পথনকশা শিরোনামে আলোচনা। এতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং অর্থনীতিবিদরা আর্থিক খাতে অনিয়ম ও উত্তরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু ছিল না, কেন কেউ কিছু কাজ করেছেন তার জন্য ওনাকে কিছু ধরা হয় না, আবার অন্য কোনো ব্যাংক যদি কিছু করা হয় তাহলে সেখানে এসে ধরা হবে। Very complicated regulations. These regulations do not add value to the banking sector or the customer or the banks or anybody else. সিপিডির একটা কথা, আমি দেশের বাইরে ছিলাম, দেখলাম তারা বললেন 5 লক্ষ কোটি টাকা এনপিএল। আমরা সারা জীবন জানি 3 লক্ষ কোটি, 2.5 লক্ষ কোটি, সংখ্যা এক একটা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে এবং এক একজন আমরা সব বলে দিচ্ছি। IMF আবার যে হিসাবটা করে ডিস্ট্রেসড অ্যাসেটের, আপনি মনে হয় ওইটা বলেছেন যে ডিস্ট্রেস অ্যাসেট, এবং ডিস্ট্রেস 5 লক্ষ কোটি না, আরো বেশি। চরম সংকটে থাকা ব্যাংকিং খাতকে টেনে তোলার কাজে কারো চাপে নতি স্বীকার করবেন না জানিয়ে দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এই গভর্নমেন্ট বরোয়িং এই যে চক্রনীতি আমরা আছি, এখান থেকে আমি কিন্তু আই এম নট এ পারসন হু ওয়ান্টস টু চাটুকারিতা করে ওগুলো টাকা আনার পক্ষে আমি না। উই হ্যাভ ইস্যুস উইথ IMF, উই আর ওয়ার্কিং অন ইট, বাট দ্য ইস্যু ইজ দ্যাট I am not going to compromise on that, and our financial position is very strong. Balance implemented. Only area that we are weak is the budget, and revenue is the only solution for that. We have to work on that. তাহলে পরে আমাদের কোনো IMF দিকে তাকাতে হবে না। I already told IMF I don't need your money. গভর্নর জানান, আর্থিক অন্তর্ভুক্তির আওতা বাড়াতে এজেন্ট ব্যাংকিংয়ে কমপক্ষে 50% নারীদের দ্বারা পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। অপ্রয়োজনীয় বিধিনিষেধ বাদ দিতে একটি রেগুলেটরি রিফর্ম টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান গভর্নর। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কৃষি সংবাদ। মেহেরপুরে এবার গমের ভালো ফলনের আশা করছেন চাষি। আবহাওয়া ভালো থাকায় গমের শীষ ভালো হয়েছে। গমের বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবার আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন চাষি। প্রকৃতি সংবাদ। ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে 6 দফা দাবিতে প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। সদর সহ জেলার 8 উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের নেতারা দাবি করেন, ইটভাটায় প্রায় 50 লাখ শ্রমিকের জীবন জীবিকা জড়িত। অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ না হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত 24 ফেব্রুয়ারি সারা দেশের সব অবৈধ ইটভাটা 4 সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দেন হাইকোর্ট। এই প্রেক্ষিতে সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে 6 দফা দাবিতে টাঙ্গাইলে প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মির্জাপুর সহ জেলার 12টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। সে সময় মির্জাপুর উপজেলা পরিষদে অর্ধশতাধিক ইটভাটা মালিক ও শ্রমিক ক্ষোভ জানান। গত 24 ফেব্রুয়ারি সারা দেশের সব অবৈধ ইটভাটা 4 সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে 17 মার্চ তলব করেছেন হাইকোর্ট। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জীবন বীমার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ। বীমার আওতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিতে নিযুক্ত 1827 পরিচ্ছন্নতা কর্মী জীবন ও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন, যা তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই সুবিধার আওতাভুক্ত প্রত্যেক কর্মী 1.5 লাখ টাকা পর্যন্ত পাবেন। মেটলাইফ বাংলাদেশ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের সাথে ইউনিলিভার এই বীমা সুবিধা দিচ্ছে। চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আক্তার, মেটলাইফ বাংলাদেশের সিইও আল আহমেদ এবং অন্যরা। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। রংপুরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুনের প্রতিবাদে মানববন্ধন করেছে হিজবুত তাওহিদ। সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে এবং অপরাজনীতি করে তাদের হিজবুত তাওহিদকে টার্গেট করেছে। মানববন্ধনে 7টি দাবি তুলে ধরেন হিজবুত তাওহিদের নেতারা। মানববন্ধনে বক্তব্য দেন মাহবুব আলম মাহফুজ, আলামিন সবুজ এবং অন্যরা। খেলার খবর। শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু। চলতি মাসে গঠনতন্ত্র প্রণয়ন। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সার্জিস আলমের আহ্বান। দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে হাসনাত আব্দুল্লাহর দাবি। শিক্ষা উপদেষ্টা হিসেবে আগামীকাল শপথ নেবেন অধ্যাপক ডক্টর সিআর আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। গুমের প্রতিটি ঘটনায় শেখ হাসিনার নির্দেশে বলে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য। জড়িতদের দায় বাহিনী নয় বরং ব্যক্তিগত বলে মন্তব্য। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকরা বললে দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে মুখোমুখি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারত। জয়ের জন্য ভারতের দরকার 265 রান। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।